বিয়ের দিন দুপুরে আমার মা যখন তার ৫ আনা সোনার চেইনটা আমার গলায় পরিয়ে দিল, আমার শাশুড়ি মা এক প্রকার জোর করেই তা খুলে নিয়ে মায়ের হাতে সঁপে দিল। আমি অবাক হয়ে চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। এতটুকু দেবার দরকার নেই, রেখে দিন নিজের কাছে। আমার শাশুড়ির কথায় এরকম, নাকি উনি ইচ্ছে করেই রেগে কথা বলছেন তা বুঝতে পারলাম না। শুধুমাত্র হাতে দুটো চিকন বালা আর একটা ভারী বেনারসি পরে আমি তখন খাটের উপর বসে। ছোট ভাই দৌড়ে এসে জানালো বিয়ে পড়ানো শেষ, সবাই এখনই মসজিদ থেকে ফিরে আসবে। আম্মা ছুটে গেলেন খাবার ঘরে, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে তো। আমার শাশুড়ি মা তখন মৃদু পায়ে হেঁটে এসে আমার পাশে বসলেন। বোরকা থাকলে পরে নাও, আমরা এখনই রওনা দিব। আমি নিজেই তোমার বিয়ের বাজার করেছিলাম, কিন্তু বোরকা কেনার কথা ভুলে গেছি। একা মানুষ, অনেক ব্যস্ত থাকি। যাও উঠো। আমি ওনার কথা মুখের দিকে তাকিয়ে খাবার কথা জিজ্ঞাসা করার আর সাহস করলাম না। উঠে আলমারি খুলে বেশ ফাঁপা কয়েকটা খয়েরি বোরকা বের করতেই শাশুড়ি মা কড়া সুরে বারণ করলেন, কালো বোরকাটা পরো। জি আম্মা। বোরকা পরে নিলাম। খাটের এক প্রান্তে যখন আমার নানি আর চাচাতো বোন বসা, হঠাৎ দেখায় ঘরোয়া বিয়ে। পাড়ার অনেকেই তো জানে না আজ আমার বিয়ে। না কোনো হলুদ, না কোনো উৎসব। নানি উঠে এসে আমার শাশুড়ির হাত ধরলেন। এইটা কেমন কথা মা, প্রথমবার কুটুম বাড়ি আইলা, খাইবা না? আমি তো আগেই বলে দিয়েছিলাম আম্মা, তবুও আপনারা কেন কথা শুনেননি? আমরা খাবো না, বাসায় বলে এসেছি সব রান্না করতে, ছেলে ফিরলে বাড়ি গিয়ে খাবো। আর যা রান্না হয়েছে তা আপনারা সবাই খেয়ে নেবেন। নানি আমার আমার মুখের দিকে চেয়ে চুপ করে বসে রইলেন। আমার এবার খানিকটা রাগ হচ্ছে, মানুষ এমন কেন হয়? আমি রেডি হতে বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আমার বর মঞ্চি থেকে ফিরে একবারও এই ঘরে আসেনি। বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠলো। এভাবে হুট করে বিয়েতে রাজি না হলেই পারতাম। ঘড়িতে তখন বোধহয় সন্ধ্যা ৬টা। গাড়ি এসে বিশাল এক আমলকি গাছের নিচে থামলো। প্রায় জনশূন্য এলাকা। সামনে একটা বড় একতলা বাড়ি দেখা যাচ্ছে। পুরো বাসা সুন্দর করে লাইটিং করা। যত আঁধার হচ্ছে ততই সুন্দর দেখাচ্ছে। আমি গাড়ি থেকে নামতেই এক বয়স্কা মহিলা ছুটে এলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি মা প্রায় হুকুমে সুরে বললেন, সালাম দাও ওনাকে। এ বাসায় আমার সাথে কাজে সাহায্য করে, আমি আপা বলে ডাকি। ভয়ে ভয়ে আমি সালাম করতে যাব, ঠিক তখনই উনি আমার হাত টেনে ধরলেন। ইস, অনেক কিছু জানো না দেখছি তুমি। চলো ভেতরে চলো। সামনে দাঁড়ানো বয়স্ক মহিলার সামনে আমি খুব লজ্জা পেলাম। ছল ছল চোখে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। পেছন পেছন তখন আমার স্বামী আর ছোট ছোট বাচ্চা আসছে। ঘরে ঢুকতে একটা পিচ্চি মেয়ে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ছুটে এলো। ফুটফুটে বাচ্চাকে দেখে আমার মন ভালো হয়ে গেল। এটা মনে হয় আমার চাচাতো ননদের মেয়ে। একে একে সব ননদ, চাচি শাশুড়ি, মামি শাশুড়ি সহ মহিলারা এসে আমার সাথে পরিচিত হলেন। অবাক করা বিষয়, সেই ছোট্ট ছেলে বাচ্চা ছাড়া আশেপাশে আর কোনো পুরুষ মানুষকে দেখা তো দূরের কথা, কথাও শুনলাম না। বাড়িটার মধ্যে ঘরটাও বেশ ছিমছাম। মাঝারি এক কাঠের খাট, দুটো বুক সেলফ, একটা চেয়ার, বড় একটা টেলিগ্রাফ আর ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে একটা হেয়ার ড্রায়ারিং রাখা। বেশ অবাক হলাম। রাতের বেলা এশার নামাজের পর দুজন মহিলা এসে আমাকে বেশ সুন্দর করে সাজালো। হাতের কাজ দেখেই বুঝতে পারলাম তারা পার্লারের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। সাজানোর শেষে যখন গহনার খোঁজ করলো, তখন আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। কোনো উত্তর না পেয়ে তারা বাইরে চলে গেলেন। অনেকক্ষণ বসে থাকার পর আমার শাশুড়ি মা আসবো বলে ঘরে ঢুকলেন। তুমি কি ক্লান্ত? আমি থরবর করে উঠে দাঁড়ালাম। জি না আম্মা, আমি ক্লান্ত নই, বসুন। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে। তবে চুলটা সামনে কয়েকটা ছেড়ে রাখলে আরো সুন্দর লাগতো। আচ্ছা, এখন আমার কাছে এসে বসো। আমি ওনার কাছে গিয়ে বসতে হাতে থাকা ব্যাগ থেকে গহনার বাক্স বের করলেন। মোট 3টে বাক্সে 2টো হার, একজোড়া কানের দুল আর 4টে চুড়ি মিলে কমপক্ষে 5 ভরি স্বর্ণ হবে। আজ থেকে এই সব তোমার। তোমার দেনমোহর হিসেবে মিরাজ নগদ টাকা নিতে চাচ্ছিল, আমি জানি। এখন ওর কাছে কোনো টাকা নেই, তাই ভাবলাম গহনা যখন দিব তখন পুরো দেনমোহরের গহনা দিয়ে আদায় করা হোক। কিন্তু জঙ্গলের এলাকা দেখে এসব তোমাদের ওখানে নিয়ে যায়নি। শুনেছি পরশু ওই রাস্তায় ডাকাতি হয়েছে। এই যে দেখো, এই দুটো চুড়ি অবশ্যই আমার হাতের, খুব কষ্টে আগলে রেখেছিলাম। এসো পরিয়ে দিই। আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ির কণ্ঠস্বর তখনও বেশ কড়া। মুখেও তেমন একটা হাসি নেই। মন থেকে দিচ্ছে নাকি বাধ্য হয়ে বুঝতে পারলাম না। আমাকে একে একে সব গহনা পরিয়ে দিয়ে উনি যখন চোখ তুলে তাকালেন, তখন চোখ ভরা পানি। আর কিছু না বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন ঘর থেকে। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো?
আমার স্বামী এসে বললেন। আমি ওনার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। ঘাড় নাড়িয়ে না সুযোগ উত্তর দিতে উনি আরেকটু সামনে এসে বসে আমার হাত ধরলেন। আমি জানি আপনার মন খারাপ, আমরা আপনাদের বাসায় খাইনি, আম্মা চিনটা নিতে দেয়নি। আসলে আমার আম্মা পুরো অন্যরকম মানুষ। আমি নিচু আওয়াজে বললাম, কেমন মানুষ? আমার যখন বিয়ে হয় তখন তিনি হিফজ শেষ করেছেন। হাফেজা মেয়ে দেখে আমার দাদা বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলেন। আম্মা দেখতেও খুব সুন্দরী ছিলেন, কিন্তু আমার নানার অবস্থা তেমন একটা ভালো ছিল না। এত বড় বাড়িতে বিয়ে দিতে গিয়ে নানা সব সহায় সম্পত্তি বিক্রি করে দিলেন। একমাত্র মেয়ে, তিনি যে জন্য এত আয়োজন তাও হলো না। আম্মার দিনদার আচরণ আব্বা খুব অপছন্দ করতেন। স্ত্রীকে কথায় কথা ছোট করা আব্বার স্বভাবে পরিণত হলো। আমাকে বেপরদা করার জন্য অনবরত ঝামেলা করতেন। এরপর যখন কোনো কিছুতে কাজ হলো না, তখন আব্বা বাধ্য হয়ে আরেকটা বিয়ে করলেন। আমি তখন খুব ছোট। একে একে সবাই আমাদের খবর নেওয়া বন্ধ করে দিল। আম্মা তখন থেকে অনেকটা কড়া স্বভাবের হয়ে গেলেন। চারদিকে নিস্তব্ধ, ওনার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। আমি চুপ করে রইলাম। জানেন, আমার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে মার পড়েনি। কখনো কখনো রক্তে ভেসে যেত সব। পরের দিন সব নিজ হাতে ধুয়ে নিতেন আম্মা। আমাকে বলতো, এসব নাকি রং। এমনকি একদিন ওনার কোনাতেও আগুন ধরিয়ে দিয়েছিল আব্বা, যাতে আম্মা বেপরদা হয়ে সবার সামনে চলে আসে। কিন্তু রব তো ন্যায় বিচারক, তিনি তা হতে দেননি। আমার আম্মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক। আজকে যে আপনি নগদ 1.5 মোহরের পর্দার পরিবেশ, সুন্নতি বিয়ে আর নিজের মতো একটা সংসার পেয়েছেন, সব আমার আম্মার অশ্রু আর রক্ত ঋণে গড়া। আপনাকে দেয়া একজন শাশুড়ির শ্রেষ্ঠ উপহার। তাই উনি যে কয়দিন আছেন, কখনো উনাকে সামান্য কষ্ট দিবেন না। মানে, বুঝলাম না। শেষের কথাটুকু শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এভাবে বলার মানে কি? উনি তখন অঝরে কাঁদছেন। আমার চোখ দিয়েও ঝরঝর করে পানি ঝরছে। আম্মার ক্যান্সার ধরা পড়েছে গত মাসে। আর কদিন পর থেকে কেমোথেরাপি শুরু হবে। আমি জানি না আর কতদিন দুনিয়াবি জান্নাতের স্বাদ পাবো। আমার মা। আমার চারদিক কেমন জানি ঝাপসা হয়ে এলো। কয়েকবার চোখ মুছলাম, কিন্তু তবুও ঝাপসা। বুঝলাম না কি হচ্ছে। হয়তো খুব শীঘ্রই একটা চাঁদ ডুবে যেতে চলেছে, তাই পূর্ণিমা ভরা এই সংসারের চারপাশ এমন ঝাপসা হয়ে এসেছে। আপনি তো তবু দুনিয়াবি জান্নাতের স্বাদ পেলেন, আমি তো দরজায় এসে রয়ে গেলাম। আমার জন্য কি রব সময়টুকু বাড়িয়ে দিতে পারেন না? আমার গলা ধরে এলো। আমি আর কিছু বলতে পারলাম না। ঘড়িতে প্রায় 3টে, শুনশান রাত। বাইরে থেকে হালকা তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। চিনতে আর বাকি রইল না, এটা সেই চিরচেনা কড়া স্বর, রক্ত ঋণে গড়া। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফেজ।